অর্জুন পুকুরে জাল ফেলে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর তার জাল ভারী হয়ে গেল এবং তাতে অনেক মাছ ধরা পড়ল। আজকের দিনের জন্য এই মাছটাই যথেষ্ট। এই বলে অর্জুন সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, তখনই অন্য এক জেলে অর্জুনকে বলল, আরে অর্জুন, তোমার জালে তো অনেক বেশি মাছ ধরা পড়ে, তবু তুমি কেবল একবারই জাল ফেলো আর অল্প মাছ থেকেই খুশি হয়ে যাও কেন? আমি আমার ভাগ্য নিয়ে সন্তুষ্ট থাকি। আমার যতখানি প্রয়োজন ততখানি আমি পেয়ে যাই, এর চেয়ে বেশি আমার কিছু চাই না। সত্যি তোমার ধনের প্রতি কোনো লোভ নেই? যেখানে অন্য জেলেরা অন্য পুকুরে গিয়েও মাছ ধরে। অর্জুন মুচকি হেসে মাছগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিল। কিছুক্ষণ পর অর্জুন তার বাড়ি এলো এবং নিজের হাতে রান্না করতে শুরু করলো। তখনই তার গ্রামের প্রধান সেখানে এলেন। অর্জুন, তুমি এখন জোয়ান হয়ে গেছো, আর কতদিন এইভাবে একা একা রুটি বানাবে? হ্যাঁ, তোমার এখন বিয়ে করে নেওয়া উচিত, বুঝলে? মুখিয়াজি, আমি তো অনাথ। আপনি এই গ্রামের প্রধান, সবসময় আপনাকে বাবার মতো মনে করেছি। আপনি আমার জন্য কোনো মেয়ে দেখলে দেখেন না? তোমার জন্য না জানি কত মেয়ে আমি দেখেছি, কিন্তু তোমার তো কোনো মেয়েকেই পছন্দ হয় না। তুমি যদিও তোমার জীবন খুব সাধারণভাবে কাটাও, কিন্তু আমার মনে হয় বিয়ের ইচ্ছে নিশ্চয়ই কোনো রাজকুমারীর সাথে করো। এই বলে প্রধান সেখান থেকে চলে গেলেন। অর্জুন লম্বা শ্বাস নিয়ে ভাবতে লাগলো। মুখিয়াজির কথা তো একেবারেই ঠিক। আমার জীবন সবসময় সাধারণভাবেই কাটাই, কিন্তু আমার ইচ্ছে যে বিবাহ কোনো রাজকুমারীর সাথেই হোক। আমি একজন রাজা হই, যাতে মানুষের ভালো করতে পারি এবং রাজা হয়ে পুণ্য অর্জন করতে পারি। পরের দিন অর্জুন আবার তার জাল নিয়ে পুকুরের ধারে এলো। সে সবেমাত্র জাল জলে ফেলেছে, তখনই তার চোখে পড়ল দূরে ঝোপের দিকে। অর্জুন দেখল যে একটি খুব সুন্দর নীল রঙের পাখি জালে ফেঁসে আছে এবং তার ডানা ঝাপটাতে ঝাপটাতে বেরোনোর চেষ্টা করছে। এই পাখিটি তো খুবই সুন্দর। এরকম পাখি আমি আমার জীবনে কখনো দেখিনি। অর্জুনের জাল মাছে ভরে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে মাছগুলো টেনে নিল এবং আবার নীল পাখিটির দিকে নজর দিল। সে সরলতার সাথে তার ডানা ঝাপটিয়ে জাল থেকে বেরোনোর চেষ্টা করছিল। অর্জুন দৌড়ে তার কাছে গেল। হে মানুষ, আমাকে সাহায্য করো। আমি এই জাল থেকে বেরোতে পারছি না। এই জালটি একজন শিকারী পাখিদের ধরার জন্য ফেলেছিল, আর দুর্ভাগ্যক্রমে আমি এতে ফেঁসে গেছি। যদি আমি শিকারীর হাতে পড়ি, তবে সে আমাকে কোথাও বিক্রি করে দেবে এবং তখন আমি সারা জীবন খাঁচাতেই বন্ধ থাকবো। কে তুমি? পাখি তো মানুষের গলায় কথা বলে না। আগে আমাকে সাহায্য করো, তারপর আমি তোমাকে বলবো। তখনই সেখানে শিকারী এসে গেল। শিকারীকে দেখে পাখিটি চুপ হয়ে গেল। অর্জুনের তার প্রতি খুব দয়া হলো। আমার এই পাখিটি পছন্দ হয়েছে, এটিকে তুমি আমায় দিয়ে দাও। আরে ভাই, তোমার মাথা ঠিক আছে তো? তুমি জানো যে কত কষ্ট করে পাখিটা আমার জালে ফেসেছে? আমি আমার সারা দিনের রোজগার তোমাকে কিভাবে দিতে পারি বলো তো? অর্জুন শিকারীকে মাছে ভরা জাল দেখালো। এটা তো খুবই ভালো দামে বিক্রি হবে। যদি আমি এই পাখিটিকে বাজারে বিক্রি করতাম, তবে আমি এত ভালো দামও পেতাম না। সওদা মঞ্জুর। শিকারী মাছে ভরা জাল নিয়ে চলে গেল এবং অর্জুন পাখিটিকে মুক্ত করে দিল। অর্জুন পাখিটিকে নিয়ে তার বাড়িতে এলো। তুমি আমাকে মুক্ত করার জন্য তোমার সারা দিনের রোজগার সেই শিকারীকে দিয়ে দিলে? ওতে কিছু যায় আসে না।
আমি একজন জেলে, আমার কাজই মাছ ধরা। কাল আবার পুকুরে যাব আর মাছ ধরে আনবো। তোমাকে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে। তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আর তুমি কি তোমার বাড়িতে একা থাকো? তোমার স্ত্রী কোথায়? এই শুনে অর্জুন হেসে উঠল। হ্যাঁ, বন্ধুত্ব তো আমি তোমার সাথে নিশ্চয়ই করব। আর আমি তোমাকে বন্ধু ভেবেই শিকারীর জাল থেকে মুক্ত করেছি। আমার বিয়ের কথা বললে, এখনো আমার বিয়ে হয়নি, আমি অবিবাহিত। তাহলে তো তোমার খুব কষ্ট। তোমার জন্য রান্না কে করে? তুমি তো খুব প্রশ্ন করো, আমি নিজেই নিজের রান্না করি। অর্জুন এবং পাখিটি অনেকক্ষণ ধরে কথা বলতে থাকলো। সময় এইভাবে কাটতে থাকলো এবং দিনের সাথে অর্জুন এবং পাখিটি গভীর বন্ধু হয়ে উঠল। একদিন অর্জুন নীল পাখিটিকে বলল, তুমি কিন্তু তোমার সম্পর্কে এখনো কিছু আমায় বলনি। আসলে তুমি কে? আর মানুষের গলায় কিভাবে কথা বলতে পারো তুমি? এইভাবে বুঝে নাও যে আমি একটি জাদুকরি পাখি। আমি তোমাকে কিছুক্ষণ পরে একটি রহস্য বলবো। যখন তুমি সেই রহস্যের সমাধান করে ফেলবে, তখন আমার সম্পর্কেও জানতে পারবে। আর সেই রহস্যের সমাধান করার পর তোমার ভাগ্য পাল্টে যাবে। আচ্ছা, আর সেটা কিভাবে? ধরে নাও তুমি একজন সাধারণ জেলে থেকে কোনো রাজ্যের রাজা হয়ে যাবে। এই শুনে অর্জুন হেসে উঠল। রাজা হওয়ার স্বপ্ন তো আমি প্রায় দেখি, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই হয়। চিন্তা করো না, কিছু স্বপ্ন সত্যিও হয়। এখন যখন আমি এসে গেছি, তখন তোমার রাজা হওয়ার স্বপ্ন সত্যি হবে। অর্জুন পাখিটির কথা শুনে মুচকি হাসল। অন্যদিকে কেশবনগরে রাজা বিক্রম তার মন্ত্রীর সাথে দরবারে বসেছিলেন। তখনই সেখানে তার কন্যা রাজকুমারী সৌমা এলেন। বাবা, কিছুদিন ধরে আমি খুব অদ্ভুত স্বপ্ন দেখছি। কেমন স্বপ্ন সৌমা? স্বপ্নে আমি অন্ধকারে থাকি। তখনই খুবই অদ্ভুত এক তান্ত্রিক, যার চোখগুলো একেবারে লাল, আমার সামনে আসে এবং আমাকে বলে যে সে আমাকে তুলে নিয়ে যাবে। এই শুনে রাজা বিক্রম চমকে গেলেন এবং তার মন্ত্রী জগন্নাথের দিকে তাকাতে লাগলেন। মহারাজ, রাজকুমারী সৌমার জন্য এই স্বপ্ন একেবারেই ভালো নয়। আপনার মনে আছে, কিছু বছর আগে এমনই স্বপ্ন আপনার স্ত্রী মানে আমাদের মহারানী দেখেছিলেন। তখন আমরা তার স্বপ্নকে সাধারণ ভেবে উপেক্ষা করেছিলাম, কিন্তু তারপর হঠাৎ মহারানী নিখোঁজ হয়ে গেল। পরে আমরা জানতে পারি যে তাকে নিখোঁজ করার জন্য অন্য কেউ নয়, বরং আমাদের মহলেই কাজ করার একজন চাকর ছিল, যে তান্ত্রিক ছিল। আমরা তাকে মহলের কক্ষে কালী সিদ্ধি করতে গিয়ে হাতে নাতে ধরেছিলাম এবং সে স্বীকারও করেছিল যে মহারানীকে সেই নিখোঁজ করেছে। কিন্তু তাকে বন্দি করার আগেই সে রং বেরঙের ধোঁয়ায় পরিণত হয়ে আমাদের চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল। আমরা জানি মন্ত্রী জগন্নাথ, তারপর আমরা সেই তান্ত্রিককে অনেক খুঁজেছি, কিন্তু তারপর থেকে আমাদের স্ত্রী রুক্মিণীর কখনো কোনো খোঁজ মেলেনি। এখন আমাদের কারো সাহায্য নিতে হবে, কারণ এখন সৌমার জীবনও বিপদে। তখনই সেখানে উড়ে এলো সেই নীল পাখিটি, যে অর্জুনের বন্ধু ছিল। সময় খুব কম। রাজকুমারী সৌমাকে আপনি আমার সাথে পাঠিয়ে দিন। আমি এমন এক সাধুকে জানি, যিনি জানেন যে তান্ত্রিক আপনার স্ত্রী রুক্মিণীকে নিখোঁজ করেছিল। সে কোথায় থাকে? সেই সাধুই আমাদের সাহায্য করতে পারে। এই শুনে রাজা বিক্রম, মন্ত্রী জগন্নাথ এবং রাজকুমারী সৌমা চমকে গেলেন। কে তুমি? আর মানুষের গলায় কিভাবে কথা বলছো? মহারাজ, আমার তো এটা সেই তান্ত্রিকেরই কোনো চাল মনে হচ্ছে। পাখি কি কখনো মানুষের গলায় কথা বলতে পারে? মন্ত্রী জগন্নাথ এতটুকু বলতেই তখনই সেখানে ধোঁয়া ছড়াতে শুরু করলো। তোমরা
আমার সময় নষ্ট করলে। এই বলে নীল পাখিটি উড়ে সেখান থেকে চলে গেল। পরের দিনই সেই কালো ধোঁয়া এক ভয়ঙ্কর তান্ত্রিকের আকার ধারণ করে রাজকুমারী সৌমার দিকে এগিয়ে গেল এবং তার হাত ধরে নিল। আমার মেয়েকে ছেড়ে দে তান্ত্রিক, নইলে নইলে আমি তোর গলা তোর ধর থেকে আলাদা করে দেব। মূর্খ, গতবার আমি আমার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছিলাম। অমর হওয়া থেকে এক কদম দূরে থেকেও পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু এইবার আমি তোর কন্যা রাজকুমারী সৌমাকে তুলে নিয়ে যাব এবং এবং তাকে ব্যবহার করে আমি চিরকালের জন্য অমর হয়ে যাব। কারণ যে ধরনের কালী সিদ্ধি আমি করেছি তাতে আমার কোনো রাজবংশের বলির প্রয়োজন, বুঝলে? পরের মুহূর্তেই তান্ত্রিক রং বেরঙের ধোঁয়ায় পরিণত হলো এবং রাজকুমারীকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে গেল। মহলে নীরবতা নেমে এলো। অর্জুন তার বাড়িতে বসেছিল, তখনই নীল পাখিটি উড়ে এলো। আজ তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার তো মনে হয়েছিল যে তুমি আর কখনো ফিরে আসবে না, কারণ এর আগে তুমি কখনো আমার থেকে আলাদা হওনি। সেটা আমি তোমাকে পরে বলবো। তোমার মনে আছে তো, কিছু সময় আগে আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে আমার সম্পর্কে বলবো, যে আমি মানুষের গলায় কিভাবে কথা বলতে পারি এবং আমার রহস্য কি। আর এটাও বলেছিলাম যে যদি তুমি সেই রহস্যের সমাধান করতে পারো তবে তোমার ভাগ্য পাল্টে যেতে পারে। হ্যাঁ, আমার মনে আছে। তাহলে আমার কথা মন দিয়ে শোনো। আমাদের রাজ্যের রাজা বিক্রমের স্ত্রী কিছুদিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাকে নিখোঁজ করার জন্য অন্য কেউ নয়, বরং তাদের মহলে কাজ করা এক কর্মচারী ছিল, যে আসলে তান্ত্রিক ছিল। তার সিদ্ধির জন্য রাজবংশের কোনো মানুষের বলির প্রয়োজন ছিল। সে রানী রুক্মিণীকে মহল থেকে তুলে নিয়ে এক গুহায় নিয়ে গেল। রাজা বিক্রম অনেক খুঁজলেন, কিন্তু তান্ত্রিকের কোনো খোঁজ পেলেন না। কিন্তু কিছুক্ষণ আগেই সেই তান্ত্রিক রাজা বিক্রমের একমাত্র কন্যা রাজকুমারী সৌমাকে অপহরণ করে নিয়ে গেছে। এখন সে রাজকুমারীকে তার কালী শক্তির জন্য ব্যবহার করবে এবং চিরকালের জন্য অমর হয়ে যাবে। যদি এমনটা হয় তবে সে পৃথিবীতে ধ্বংস নামিয়ে আনবে। এই শুনে অর্জুন চমকে গেল। এটা তো খুবই খারাপ খবর, কিন্তু এতে আমি কি করতে পারি? তুমি অনেক কিছু করতে পারো। তুমি রাজকুমারী সৌমাকে মুক্ত করতে পারো। আমি তো একজন সাধারণ জেলে। তুমি সাধারণ নও, তুমি তোমার সারাদিনের রোজগার দিয়ে আমাকে মুক্ত করিয়েছো এবং তোমার বাড়িতে নিজের পরিবারের মতো করে রেখেছো। তোমার মন খুব পরিষ্কার, আর কেবল সেই মানুষই সেই তান্ত্রিককে হারাতে পারে যার মনে সততা আছে। আমি জানি যে সেই তান্ত্রিক একটি গোপন গুহায় থাকে, কিন্তু তার ঠিকানা একজন সাধু জানেন এবং আমি জানি সেই সাধু কোথায় থাকেন। এই শুনে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। ঠিক আছে, যদি এমন কথা হয় তবে আমি মহারাজকে সাহায্য করার জন্য প্রস্তুত। নীল পাখিটি অর্জুনকে ঘন জঙ্গলে নিয়ে গেল। জঙ্গলে এক সাধু একটি গাছের নিচে বসেছিলেন। সাধু পাখিটিকে দেখলেন এবং রহস্যময় ভঙ্গিতে বললেন, তাহলে অবশেষে তুমি সেই মানুষটিকে খুঁজে আনলে যার মন সোনার মতো শুদ্ধ। এই শুনে অর্জুন চমকে গেল। হ্যাঁ, কিছু সময় আগে এই নীল পাখিটি এক তান্ত্রিকের কবল থেকে আজাদ হয়ে আমার কাছে এসেছিল। তখন আমি বলছিলাম যে সেই তান্ত্রিকের শেষ কবল সেই মানুষই করতে পারবে যার মন সোনার মতো শুদ্ধ। এই শুনে অর্জুন চমকে গেল। কিন্তু তুমি তো আমাকে এটা বলনি যে তুমি একজন তান্ত্রিকের বন্দি দশায় ছিলে।
তার মানে তুমি সেই গোপন গুহাটি জানো? তাহলে তুমি কেন বললে যে সাধু মহারাজ গুহাটির সম্পর্কে জানেন? সাধু হাসলেন। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আসলে সেই তান্ত্রিক খুব শক্তিশালী। সে তার গুহার চারপাশে কালো মন্ত্রের একটি বেষ্টনী তৈরি করে রেখেছে। যদি কেউ তার বন্দি দশা থেকে আজাদ হয়ে যায়, তবে সে গুহার ঠিকানা ভুলে যায় এবং যত মনে করার চেষ্টা করুক না কেন, মনে করতে পারে না। নীল পাখিটিও তার বন্দি দশায় ছিল এবং যখন সে মুক্ত হলো তখন আমার কাছে এলো, কিন্তু সে ভুলে গেছে যে গোপন গুহাটি কোথায়। তবে তবে আমি তোমাকে সেই গুহা পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলতে পারি। এখান থেকে কিছু দূরে একটি পুকুর আছে। সেই পুকুরের ধারে একজন বৃদ্ধা মহিলা বসে থাকেন। তিনি তোমার পরীক্ষা নেবেন। যদি তুমি তার পরীক্ষায় পাশ করে যাও, তবে তুমি তান্ত্রিকের গোপন গুহা পর্যন্ত পৌঁছে যাবে। সেখানেই তোমাকে তার শেষ করতে হবে। সাধু মহারাজ, আপনি বলছেন যে সেই তান্ত্রিক খুব শক্তিশালী। আমি কিভাবে তার শেষ করতে পারি? আমি তার রহস্য জানি। সে তার আঙ্গুলে একটি অদ্ভুত রঙের আংটি পড়ে আছে, যাতে যাতে একটি দুর্লভ পাথর বসানো। সেই দুর্লভ পাথরেই তার সমস্ত শক্তি, এমনকি তার প্রাণও বাধা। তোমাকে শুধু কোনোভাবে সেই পাথরটি ভেঙে দিতে হবে। এমনটা করলেই সে শক্তিহীন হয়ে যাবে এবং ছাই হয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে। চলো, আর আমিও তোমার সাথে যাব। এই বলে নীল পাখিটি অর্জুনের কাঁধে বসে পড়ল। অর্জুন সাধুর আশীর্বাদ নিলেন এবং ঘন জঙ্গলের দিকে চলতে শুরু করলেন। কিছুক্ষণ পর অর্জুন একটি পুকুরের ধারে দাঁড়িয়েছিল, যেখানে একজন বৃদ্ধা মহিলা বসেছিলেন। আমাকে এই পুকুরের জল দাও। আমি বহু বছর ধরে তৃষ্ণার্ত। আপনার যেমন ইচ্ছা, আমি এখনই আপনাকে জল পান করাচ্ছি। তখনই বৃদ্ধা মহিলা রহস্যময় ভঙ্গিতে বললেন, পুকুরের জল নেওয়ার আগে একবার ভেবে নাও, এই পুকুর বিনামূল্যে জল দেয় না। এটা একটা জাদুকরি পুকুর। যদি তুমি এর জল নাও, তবে বদলে এটি তোমার কাছে কিছু চাইবে। যদি তুমি না দাও, তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। ভেবে নাও, এতে প্রাণের ঝুঁকি আছে। ভেবে নিয়েছি আমার বন্ধু। মনে রেখো, আমি এই কোনো কিছুই রাজকুমারী সৌমা বা মহারাজকে সাহায্য করার উদ্দেশ্যে করছি না। আমি এই সব কিছুই কেবল এই জন্য করছি কারণ তুমি এখন আমার বন্ধু হয়ে গেছো। এই বলে অর্জুন পুকুরের ধারে গেল এবং কলসে জল ভরতে শুরু করলো। পরের মুহূর্তেই পুকুর থেকে আওয়াজ এলো। তোর সাহস কি করে হলো পুকুরে কলস দেওয়ার? একজন বৃদ্ধা মহিলা তৃষ্ণার্ত, আমি তাকে জল পান করাতে চাই। ঠিক আছে, জলের বদলে তোকে তোর শরীরের সমস্ত রক্ত দিতে হবে। অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। এ কি বলছো? যদি আমার সমস্ত রক্ত দিয়ে দিই, তবে আমি জীবিত থাকবো কি করে? জল চাইলে এটাই করতে হবে। আর হ্যাঁ, এখন তুই তোর পদক্ষেপ পিছিয়ে নিতে পারিস না। যদি পিছিয়ে যাস তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। তার মানে সামনেও মৃত্যু আর পিছনেও? এর চেয়ে ভালো যে কারোর ভালো করেই মরি। অর্জুন তার পকেট থেকে ছোরা বের করে নিল। তখনই হঠাৎ বৃদ্ধা মহিলা সেখানে এলেন। দাঁড়াও, এটা তোমার
খাচ্ছিল। অর্জুন চমকে গেল। পরের মুহূর্তেই বৃদ্ধা মহিলা একটি পরীতে পরিবর্তিত হলেন। বিশ্বাস করো, না জানি কত মানুষ এই পরীক্ষা দিয়েছে, কিন্তু কেউই সফল হতে পারেনি। তুমি প্রথম মানুষ যে সফল হয়েছো। কি চাও? আমি তান্ত্রিকের গোপন গুহা পর্যন্ত পৌঁছাতে চাই। তোমার চোখ বন্ধ করে নাও। অর্জুন তার চোখ বন্ধ করল এবং নীল পাখিটি তার কাঁধে বসে পড়ল। পরে তার ছড়ি এগিয়ে দিল। ছড়ি থেকে রং বেরঙের রশ্মি বের হলো এবং অর্জুন পাখি সমেত সেখান থেকে গায়েব হয়ে গেল। কিছুক্ষণ পর অর্জুন নিজেকে একটি গুহার বাইরে দেখতে পেল। গুহার ভেতরে হালকা আলো ছিল। আমার মনে পড়ে গেছে, এটাই সেই গুহা। চলো যাই। অর্জুন পাখিটিকে নিয়ে গুহার ভেতরে গেল। সেখানে একজন তান্ত্রিক ছিল। তার চারপাশে খুবই অদ্ভুত কিছু বাদুড় ঝুলছিল এবং খাঁচায় রাজকুমারী সৌমা বন্দী ছিল। এই রাজকুমারী সৌমা। মূর্খ মানুষ, তুই এখানে কি করে এলি? আমার এই গোপন গুহা পর্যন্ত পৌঁছানো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে ভেবে নাও, যখন আমি এখানে এসেই গেছি তখন তোমাকেও শেষ করে দেব। তুই তুই এই নীল পাখিটাকে এখানে নিয়ে এলি। না জানি কিভাবে এই নীল পাখিটা আমার বন্দি দশা থেকে মুক্ত হলো। এর কারণেই আমাকে রাজকুমারী সৌমাকে অপহরণ করতে হলো, জানিস? কি বলতে চাইছিস তুই? এটা তোর বোঝার ক্ষমতা নেই রে। অর্জুনের চোখ একটি পাথরের উপর পড়ল। সে দেরি না করে সেটি তুলে নেয় এবং তান্ত্রিকের আংটির উপর জোরে আঘাত করে। আংটির দুর্লভ পাথরটি ভেঙে যায়। মূর্খ মানুষ, এটা তুই কি করলি? তুই আমার মৃত্যুর রহস্য কি করে জানলি? পরের মুহূর্তেই তান্ত্রিকের শরীরে আগুন লেগে গেল। তান্ত্রিক জ্বলে পুড়ে ছাই হয়ে গেল এবং খাঁচাটি গায়েব হয়ে গেল। রাজকুমারী সৌমা মুক্ত হলেন এবং প্রেম ভরা চোখে অর্জুনের দিকে দেখতে লাগলেন। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি আর কখনো মুক্ত হতে পারবো। চলো অর্জুন, এখন রাজকুমারী সৌমাকে তার মহল পর্যন্ত পৌঁছে দাও। অর্জুন রাজকুমারী সৌমাকে নিয়ে মহলে গেল। রাজা বিক্রম এবং মন্ত্রী জগন্নাথ চমকে গেলেন। আমার 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 কন্যা, তোমাকে দেখে আমার খুব খুশি হচ্ছে। রাজকুমারী সৌমা তার বাবাকে সমস্ত ঘটনা বললেন। যদি আপনারা আমার কথা শুনতেন এবং রাজকুমারীকে আমার সাথে পাঠিয়ে দিতেন, তবে সেই তান্ত্রিক রাজকুমারীর অপহরণ করতে পারতো না। আমাকে ক্ষমা করে দাও। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমাকেও। আমার মনে হয়েছিল যে তান্ত্রিকের এটা কোনো চাল। অর্জুনকে ধন্যবাদ দিন, এর কারণেই রাজকুমারী ফিরে এসেছেন। অর্জুন ধন্যবাদ। অর্জুন ধন্যবাদ। মহারাজ, আমাকে নয়, বরং আমার বন্ধু পাখিটিকে ধন্যবাদ দিন। পাখিটি রং বেরঙের রশ্মিতে রানী রুক্মিণীতে পরিবর্তিত হল। এই দেখে রাজা বিক্রম, অর্জুন, রাজকুমারী সৌমা এবং মন্ত্রী জগন্নাথ পুরোপুরিভাবে চমকে গেলেন। একই, তাহলে তুমি নীল পাখির রূপে ছিলে? তুমি পাখি হয়ে গেলে কি করে? সেই তান্ত্রিক আমাকে অপহরণ করে মহল থেকে গোপন গুহায় নিয়ে গিয়েছিল এবং আমাকে নীল পাখিতে পাল্টে দিয়েছিল। সে বলেছিল যে সে নীল পাখির রূপেই আমার বলি নেবে এবং চিরকালের জন্য অমর হয়ে যাবে। কিন্তু সুযোগ বুঝে আমি সেখান থেকে পালিয়ে গেলাম এবং এক সাধুর সাথে দেখা হলো। আমি সাধুকে সব ঘটনা বললাম। সাধু আমাকে বললেন
যে এমন এক মানুষের সন্ধান করো যার মন লোভ থেকে মুক্ত এবং যে অন্যদের সাহায্য করার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে। কেবল সেই পুকুরের ধারে থাকা বৃদ্ধা মহিলার পরীক্ষা পার করতে পারে এবং গোপন গুহা পর্যন্ত পৌঁছাতে পারে। সেই তান্ত্রিককে শেষ করতে পারে, কারণ গুহা থেকে পালানোর পর গোপন গুহার ঠিকানা তান্ত্রিকের জাদুর কারণে আমার মনে ছিল না। আমার একেবারেই ধারণা ছিল না যে এতক্ষণ আমার সাথে মহারানী ছিলেন। আমার বন্ধু নীল পাখির কথা খুব মনে পড়বে। তার প্রয়োজন পড়বে না অর্জুন। আমি তোমাকে আমার জামাই বানাতে চাই এবং তোমার বিবাহ রাজকুমারী সৌমার সাথে দিতে চাই। রাজকুমারী সৌমার তোমার মতোই জীবন সঙ্গীর প্রয়োজন এবং এই রাজ্যের তোমার মতোই রাজা চাই। তুমি তো আমাদের মনের কথাই কেড়ে নিলে গো। কিছুদিন পর অর্জুনের বিবাহ রাজকুমারী সৌমার সাথে সম্পন্ন হলো। রাজা বিক্রম অর্জুনকে কেশবনগরী রাজ্যের রাজা ঘোষণা করলেন।